দর্শক, চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অলরেডি 3টা দল বের হয়ে গেছে। বাংলাদেশ, পাকিস্তান এবং গেল রাতে ইংল্যান্ড, তারা চ্যাম্পিয়ন্স ট্রফির এই সমীকরণের জায়গা থেকে ছিটকে গেছে। এই মুহূর্তে তারা যে গ্রুপটাতে আছে সেই গ্রুপটার সমীকরণটা কেমন হবে, কি হবে, আফগানিস্তানের ম্যাচ বাকি রয়েছে সেই জায়গাটাতে, অস্ট্রেলিয়ার সঙ্গে সেই ম্যাচে আফগানিস্তান যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তখন পয়েন্ট টেবিলটা কেমন যাবে, কিংবা দক্ষিণ আফ্রিকার সমীকরণটাই বা কেমন আছে। এই গ্রুপটা পুরোপুরি একটা গ্রুপ অফ ডেথ, যেখানে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, সাউথ আফ্রিকা 3টা দল আছে। সব কিছু মিলিয়ে একটা গুমোট পরিবেশ কিন্তু বিরাজ করছে। তবে টুর্নামেন্টটা জমে গেছে, যেখানে অন্য গ্রুপটাতে আলটিমেটলি আমরা যেমনটা দেখতে পেয়েছি ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের একটা একচ্ছত্র আধিপত্য আছে। সেই একচ্ছত্র আধিপত্যের বাইরে বাংলাদেশ এবং পাকিস্তান আজকে বেলা 3টায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে। তবে সেই ম্যাচটাতে বৃষ্টিরও শঙ্কা আছে। এত কিছু একসঙ্গে বলে ফেললাম দর্শক। আমন্ত্রণ জানাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন এক্সপার্ট টেবিলে আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হবেন আজকে, সুদূর অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আমাদের সঙ্গে যুক্ত হবেন। তবে ওই কানেকশনটা এস্টাবলিশ করতে কিছুটা বিলম্ব হচ্ছে ঠিক এই মুহূর্তে। তবে যে বিষয়টা খুব উল্লেখযোগ্য সেই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ এই টুর্নামেন্টে কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে, কিংবা আফগানিস্তান এখন কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলছে, সেটাকে অনেকাংশে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কি না যে দুটো দলের মধ্যে এই মুহূর্তে একটা বড়সড় পার্থক্য বিদ্যমান। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেটও একটা তাদের পিক ফর্মে ছিল। সেই পিক ফর্মটা ছিল 2012 থেকে শুরু করে 2019 পর্যন্ত, এমনকি 2023 সালের দক্ষিণ আফ্রিকা সিরিজ পর্যন্ত। কিন্তু সেই জায়গার পর পরবর্তী পর্যায়ে কিন্তু নতুন প্লেয়ারদেরকে আমরা ওইভাবে উঠে আসতে দেখি নাই, কিংবা আন্তর্জাতিক অঙ্গনে তাদের পায়ের ছাপ রাখতে দেখছি না বাংলাদেশের তরফ থেকে। অন্যদিকে আফগানিস্তান, তাদের যেভাবে তারা প্রোগ্রেস করছে সাম্প্রতিক সময় টুর্নামেন্টগুলোতে, সেটা কিন্তু অনেক ঈর্ষণীয় একটা ব্যাপার। আফগানিস্তান ক্রিকেট বললে একটা বিষয় সবসময় আমাদের মাথায় বা মগজে বা মনে চলে আসে, তা হচ্ছে আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ, এবং এই যুদ্ধবিধ্বস্ত দেশে ক্রিকেটটা অনেক লেস ফ্যাসিলিটেড, অর্থাৎ ক্রিকেটে খুব বেশি ফ্যাসিলিটি নাই, ক্রিকেটে তাদের বিনিয়োগের জায়গাটা খুব বেশি নেই, এরকম একটা মিথ প্রচলিত আছে। কিন্তু এই কথাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন হাশমাতুল্লাহ শাহিদি। তিনি এই টুর্নামেন্ট শুরুর আগে প্রেস কনফারেন্সে একটা কথা বলছিলেন, এবং সে কথা যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আফগানিস্তানে তো কোনো ফ্যাসিলিটি নাই, তাহলে তারা কিভাবে ক্রিকেটকে চালাচ্ছে, তখন তিনি একটা কথা বলেছিলেন যে কে বলেছে আপনাদেরকে আমাদের ফ্যাসিলিটি নাই। আমাদের যখন লিস্টে ক্রিকেটের ডোমেস্টিক কম্পিটিশন চলে তখন 40 থেকে 50 হাজার দর্শক সেই লিস্টে ক্রিকেট কম্পিটিশনটা দেখতে আসে। অনেক ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে। আমরা এই কথাগুলো বলছিলাম, ততক্ষণে আমরা আমাদের অতিথিকে যুক্ত করার চেষ্টা করছি। যতদূর আমি জানতে পেরেছি যে আমাদের অতিথি যুক্ত হয়ে গেছেন আমিনুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। তিনি আইসিসির ডেভেলপমেন্ট নিয়েও কাজ করেছেন। আফগানিস্তান সহ অন্যান্য যে দেশগুলো, এমার্জিং নেশনগুলো, সেই দেশগুলোর এই প্রক্রিয়াগুলো সম্পর্কে বুলবুল ভাই খুব ভালো জানেন। আমাদের একটা দুর্ভাগ্যের জায়গা যে এই মেধাকে আমরা আমাদের বাংলাদেশের ক্রিকেটে কেন যেন ব্যবহার করতে পারছি না। সত্যি কথা বলতে জানি না ভেতরের কি বিষয়বস্তু বিরাজ করে, কিংবা ভেতরের প্রক্রিয়াগুলো কি কি, কিন্তু ক্রীড়াঙ্গনের মানুষ হিসেবে অবশ্যই আমরা চাই যে এরকম মেধা বাংলাদেশের ক্রিকেটেও কাজে লাগুক। আমিনুল ইসলাম বুলবুল আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বুলবুল ভাই, আপনাকে আমন্ত্রণ এক্সপার্ট টেবিলে। থ্যাংক ইউ সামি, থ্যাংক ইউ। ভালো লাগছে, অনেকদিন পর বাংলাদেশে কথা বলছি। সবচেয়ে বড় কথা যে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে এখন, এবং একটা ভালো ক্রিকেট মৌসুম চলছে। সো ভালো লাগছে যে আজকে বাংলাদেশ পাকিস্তান খেলাও আছে। সো থ্যাঙ্কস ফর দ্য ইনভাইটেশন। বুলবুল ভাই, আফগানিস্তান গেল রাতে ইংল্যান্ডকে নক আউট করে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। 2015 সালে বাংলাদেশ ইংল্যান্ডকে নক আউট করে দিয়েছিল ওয়ার্ল্ড কাপ থেকে। অনেকেরই একটা মিথ প্রচলিত আছে যে আফগানিস্তানের ক্রিকেটে ফ্যাসিলিটিস নাই, আফগানিস্তানের ক্রিকেটে খেলা হয় না। কিন্তু আমরা যারা বুলবুল ভাই খোঁজ খবর রাখি, আমরা জানি যে আফগানিস্তানের 32টা প্রভিন্সে খেলার মাঠ আছে। তাদের ঘরোয়া টুর্নামেন্টে 40 থেকে 50 হাজার দর্শক খেলা দেখতে আসে। হাশমাতুল্লাহ শাহিদি খুব রিসেন্টলি একটা কথা বলেছেন সাক্ষাৎকারে যে কে বলেছে আমাদের ফ্যাসিলিটিস নাই। 2টা তাদের হাই পারফরমেন্স সেন্টার আছে, একটা কাবুলে, একটা জালালাবাদে। আপনি যদি আপনার দেখা আফগানিস্তান ক্রিকেটের ডেভেলপমেন্ট প্রসিডিউর একটু শেয়ার করতে চান আমাদের সাথে। থ্যাংক ইউ সামি। অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আপনারা 2023-এ যে বিশ্বকাপ দেখেছিলেন এবং 2023-এর বিশ্বকাপ যে আফগানিস্তান খেলেছিল, তার সমস্ত হাই পারফরমেন্সের প্ল্যানটা আমি করেছিলাম অন বিহাফ অফ আইসিসি।
এবং তাদের সাথে দুদিনের একটা ওয়ার্কশপ করেছিলাম। সেই ওয়ার্কশপে তারা ইউজ করেছিল ডে টু ডে সোয়াট অ্যানালাইসিসের। জানলে খুশি হবেন যে আমরা ওই সোয়াট অ্যানালাইসিস করেছিলাম বেসড অন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সিরিজ আফগানিস্তান খেলেছিল। সো আফগানিস্তানকে আমরা সেই 2004-05 থেকেই চিনি, যখন তারা ক্রিকেট শুরু করেছিল, তখন তাদের 11টা খেলোয়াড় ছিল না। এখন তাদের 90,000 রেজিস্টার্ড খেলোয়াড় আছে অল ওভার ইন আফগানিস্তান। আর ফ্যাসিলিটির কথা বলছিলেন সেটা হচ্ছে যে ওদের হাই পারফরমেন্স সেন্টার দুটো না তিনটা আছে, তিনটা অ্যাক্টিভ, বাট ওদের একটা হচ্ছে কান্দারে, একটা জালালাবাদে এবং একটা কাবুলে। এবং কাবুলে যেটা আছে সেখানে তারা 12 মাস ট্রেনিং করে। সেখানে তাদের পাকিস্তান থেকে একজন কোচ আছে ইমরান ফারহাদ, এবং নাভেদ রানা বলে একজন ফাস্ট বোলার কোচ আছে, এবং রাজেশ চৌহান, এবং সারা বছর সেখানে ট্রেনিং হয়। এবং তারা ট্রেনিং গুলো যে করে সেগুলো ট্রেনিংটা হচ্ছে সম্পূর্ণ টার্গেট ভিত্তিক, একটা লক্ষ্য সামনে রেখে তারা কাজ করে। এবং আর যেখানে বলছিলেন যে ওরা কিন্তু প্রত্যেকটা ট্রেনিং বা ডোমেস্টিক ক্রিকেট গুলো হয়, সেগুলোর একটা লক্ষ্য নিয়ে তারা কাজগুলো করে। যেমন ধরেন 50 ওভারের খেলা তারা খেলতে এসছে চ্যাম্পিয়ন ট্রফি, তারা 5 ওভারে একটা ইভেন্টস খেলে এসছে। বা যখন তারা টেস্ট সিরিজ খেলতে যায় তার আগে তারা 3 দিনের খেলা বা ফার্স্ট ক্লাস ক্রিকেট তারা খেলে। বা যখন তারা টি-20 কোনো খেলা খেলতে যায় তখন দেশে টি-20 খেলা হয়। সো ক্রিকেট ইজ ভেরি পপুলার অল ওভার ইন আফগানিস্তান। এবং হেরাত বলেন, জালালাবাদ বলেন, মাজারে শরীফ বলেন, কান্দাহার বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু ক্রিকেট বিস্তৃতভাবে ছড়িয়ে আছে। বুলবুল ভাই যেটা বলছিলেন যে বিস্তৃতভাবে তাদের ক্রিকেটটা ছড়িয়ে আছে, আমি যদ্দূর জানি, আমি যদ্দূর পড়েছি বুলবুল ভাই, যে তাদের তৎকালীন 2012-13 সালে তৎকালীন যিনি ক্রিকেট বোর্ডের প্রধান ছিলেন তিনি আবার অর্থমন্ত্রীও ছিলেন। আর্থিক সুষম বন্টনের জায়গাটাও তাদের দেশে খুব ভালো মতো হয়েছে, এমনটা বিভিন্ন গণমাধ্যমে আমি পড়েছি বা বিভিন্ন গণমাধ্যম মারফত আমি দেখেছি। এই যে ব্যবস্থাপনার জায়গাটা বুলবুল ভাই, আর্থিক ব্যবস্থাপনার জায়গাটা, যে সেই ভদ্রলোক নিজে অর্থমন্ত্রী ছিলেন, আফটার দ্যাট আর্থিক বন্টনটা ক্রিকেটের ক্ষেত্রে খুব ভালো মতো করেছেন। এই সৎ নেতৃত্বের জায়গাটার অভাব কি আমরা সবসময় বোধ করি, বা এই স্বচ্ছতার জায়গাটা? আমি দুটো উদাহরণ দেই আপনাকে। একটা হচ্ছে যে তারা কিছুদিন আগেও তারা যে বেতন পেত, খেলোয়াড়রা বেতনটা পেতে হলে তাদেরকে 100 মার্ক অর্জন করতে হতো। তাদের একজন সিইও ছিল ডক্টর নূর, এবং তিনি এই সিস্টেমটা চালু করে গিয়েছেন যে 100 মার্ক বলতে সেটা হচ্ছে তাদের পাঞ্চুয়ালিটি, তাদের ট্রেনিং ফেসিলিটিতে তারা কতটুকু ইউজ করছে, তাদের যে ফিটনেস একটা লেভেল আছে বা একটা টার্গেট আছে সেখানে তারা পৌঁছতে পেরেছে কি না। তো সবকিছু মিলিয়ে তারা 100 মার্ক অর্জন করার পরে তারা তাদের মাসিক যে বেতনটা সেটা পেত। আর তাদের ক্রিকেটের আরেকটা উদাহরণ দিচ্ছি যে কিছুদিন আগেও যখন তাদের এই নতুন সরকার আসলো, এখনো স্টিল দে আর স্ট্রাগলিং উইথ দ্য আইসিসি ফান্ডস, তারপরেও তারা একটা এক্সাম্পল সেট করেছিল তাদের প্রেসিডেন্ট মিরওয়াইজ আশরাফ এবং তাদের সিইও নাসিম খান। তারা যেটা করেছে সেটা হচ্ছে যে প্লেয়ারদের আগেই তারা একটা এক্সাম্পল সেট করেছে যে যেহেতু আমাদের এই মুহূর্তে ফাইন্যান্সিয়ালি আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, তো আমরা $50 বেশি ডিএ নেব না এবং ইকোনমি ক্লাসে ট্রাভেল করবো। সো প্রেসিডেন্ট এবং সিইও তারা এই এক্সাম্পলটা সেট করার পরে তারপরে কিন্তু কোনো প্লেয়ারই কোনো উচ্চবাচ্য করেনি, বিকজ ইটস এক্সাম্পলটা সেট করেছিল তাদের সংগঠনের সর্বোচ্চ যে দুটো আসন, দুটো পজিশন, একটা সিইও এবং একটা প্রেসিডেন্ট তারা। তো এতে বোঝা যাচ্ছে যে তারা হাউ মাচ দে আর কমিটেড টু দিস গেম। আর একটা কথা আছে যে এই কালকে যে ইনিংসটা দেখলেন নূর, আমরা ওর চাচা নূর আলী ছিল, নূর আলী আমাদের খুব ক্লোজ স্টুডেন্ট বলা যায়। তো তাদের ফ্যামিলিতেই ক্রিকেট, এবং আফগানিস্তানে যেটা হয়েছে সেটা ক্রিকেটের ভালোবাসাটা এত বেশি, তারা কিন্তু ওই পয়সা বা তাদের যে সুনাম বা ওইগুলোর থেকে তারা ক্রিকেটের যে কালচারটা এত সুন্দরভাবে তারা দেশব্যাপী ছড়িয়ে দিয়েছে, উইদিন দেয়ার ল্যাঙ্গুয়েজ, উইদিন দেয়ার লোকাল কালচার, সবকিছু মিলিয়ে পয়সাটা খুব একটা বড় মুখ্য ব্যাপার না। তারা ভালো ক্রিকেট খেলতে চায়, তারা ভালো করে ক্রিকেটের মাধ্যমে আফগানিস্তানকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে চায়, এটাই তাদের প্রধান লক্ষ্য। বুলবুল ভাই, কালকে ইব্রাহিম চাদরান যে 177 রানের ইনিংসটা খেলেছেন, আপনি সেই রেফারেন্সটা দিলেন। এই 177 রানের ইনিংসে 92টা সিঙ্গেলস ছিল, 92 রান তিনি দৌড়েই নিয়েছেন। আমি যদি একটু আগের ম্যাচটায় যাই, বিরাট কোহলি 100 রানের ইনিংসে 72 রান তিনি দৌড়েই নিয়েছেন। বাংলাদেশ 181টা ডট বল খেলেছে নিউজিল্যান্ডের এগেনস্টে, তার মানে অলমোস্ট 30.1 ওভার্স বাংলাদেশ শুধুমাত্র ডট বলই খেলেছে। এর আগের দিনও প্রায় 150-র উপর বাংলাদেশ ডট বল খেলেছে। আমার কোয়েশ্চেনের জায়গাটা সেখানে যে এই টুর্নামেন্টের আগে পাকিস্তান ট্রাই সিরিজ খেললো, ইন্ডিয়া ওয়ানডে সিরিজ খেললো, বাংলাদেশ খেললো বিপিএল, তার আগে এনসিএল টি-20, একদম টোটালি টি-20-র স্ট্রাকচারে, যে জায়গায় হয় মারতে হয় না হয় ডিফেন্স করতে হয় আমাদের কালচার অনুযায়ী। এটার একটা ইম্প্যাক্ট কম্বিনেশন আপনি দেখেন কিনা এই বাংলাদেশ টিমে?
আম, দুটো জিনিস, একটা হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের মাইন্ডসেট আপ, আর একটা হচ্ছে ক্রিকেট বোর্ডের একটা প্ল্যানিং প্ল্যানিং বা প্রোগ্রামিং, দুটোই ফেল করেছে। এই যে আপনি বললেন যে তারা অনেক ডট বল খেলেছে, একটা জিনিস কি, এখন ক্রিকেট কোচিং কিন্তু এখন আর ওই মোটর স্কিল কোচিং শেষ হয়ে গিয়েছে। এখন মোটর স্কুলের কোচিং যারা ধরেন আন্ডার-19 লেভেলে করে, তাদেরকে আপনি ব্যাটিং টেকনিক, বোলিং টেকনিক, ইম্প্যাক্ট, ব্যালেন্স, এগুলো নিয়ে কথা বলুন। এখন কিন্তু কোচিংটা চলে গেছে মোর আই মুভমেন্ট স্ট্র্যাটেজি বা কগনিটিভ, কিভাবে আপনি ব্রেইনটাকে আপনি অ্যাডজাস্ট করবেন, সেই লেভেলে চলে গেছে। দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে আমাদের যে কোচিং সিস্টেমটা আছে, আপনি একটা জিনিস, সহজ ব্যাপার কি, আপনি একটা খেলোয়াড় যখন খেলবে, তাকে তার প্রশিক্ষণটা তার ওয়ার্ল্ড ক্লাস হওয়া উচিত। একজন ছাত্রকে আমরা তখনই ভালো বলবো বা ভালো রেজাল্ট করতে পারবে তখন তার কাছে যখন প্রচুর ভার্সেটাইল টিচাররা থাকবে। আমাদের দেশে কিন্তু ওই জিনিসগুলো গত 15 বছর কিছু হয়নি। আরেকটা ব্যাপার হচ্ছে যে যে কথাটা বলছিলেন যে 50 ওভারের খেলাটা কিন্তু ইটস এ ভেরি গুড মিক্স বিটুইন টি-20 এবং টেস্ট ম্যাচ ক্রিকেট বা মাল্টি-ডে ক্রিকেট। মাল্টি-ডে ক্রিকেটে হয় কি, মানে একটা ব্যাটসম্যানের বা একটা বোলারের, একটা ব্যাটসম্যানের বিশেষ করে যে লক্ষ্য থাকে যে আমি এই বলটার টিকে থাকবো, আর টি-20 ক্রিকেটে হয় যে আমি এই বলটা মারবো। এই যে ইন বিটুইন যে মাইন্ডসেটটা আছে, এটা কোচ এবং প্লেয়ার কিন্তু এটা এস্টাবলিশ করে সাধারণত, যে আমি একটা এক নিব বা একটা সিঙ্গেল নেব। এই ধরনের মেন্টালিটি যখন আপনি নিজেকে বলে বলে হবে না, এটা বাই ডুইং, এটা ডিফারেন্ট কন্ডিশনে, ডিফারেন্ট সিচুয়েশন এটা করা উচিত ছিল। আর বোর্ডের ব্যাপারটা হচ্ছে যে বোর্ড তো জানতো যে 2023-এর বিশ্বকাপের পরেই জানতো যে আমরা এই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছি, এবং আপনি যতই চড়াই উতরাই বলেন, এই চেঞ্জ ওই চেঞ্জ বলেন, বাট যারা সিদ্ধান্ত নিত বা যারা সিদ্ধান্ত নেয় বা ক্রিকেট অপারেশনস যারা পরিচালনা করে, তারা তো জানতো যে 50 ওভারে খেলা খেলতে যাচ্ছি। আমাদের সিজনটা ওইভাবেই করা উচিত ছিল। এবং প্রথমেই আমি বলেছিলাম যে আফগানিস্তান যদিও একেবারে নতুন একটা টেস্ট দল, কিন্তু তাদের সোয়াট অ্যানালাইসিসটা এমন ভাবে করে যে তাদের প্রিপারেশনটা এমন হয় যে যেই টুর্নামেন্টটা তারা খেলতে যাচ্ছে আইসিসির, তার আগে সেম টাইপ একটা টুর্নামেন্ট দেশে হয়, সো দ্যাট দ্য প্লেয়ার ক্যান অ্যাডজাস্ট উইথ দি মাইন্ডসেট এন্ড কন্ডিশনস। সো এটা একেবারেই ছিল না, এটা অন্যতম একটা কারণ। আর বলবো আমরা ফিরবো আপনার এই কথা থেকেই ফিরবো, আমাদের ঢাকা লিগের স্ট্রাকচারটা নিয়েও ফিরবো। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতিটা থেকে ফিরতে আমরা আলোচনাটা কন্টিনিউ করতে চাই। বুলবুল ভাই আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আমরা এক্সপার্ট টেবিল দেখছি, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমাদের সঙ্গে আমিনুল ইসলাম বুলবুল আছেন। বুলবুল ভাই, আমি আমার বাবার কাছ থেকে যেমনটা শুনেছি যে অভিষেক টেস্টটা আমি দেখেছিলাম, আমার জীবনের প্রথম মাঠে যাওয়া। আপনি সেঞ্চুরি করেছিলেন, দুর্জয় ভাই 6 উইকেট পেয়েছিলেন, এবং তখন খুব অবাক করা একটা বিষয় ছিল যে এই টেম্পারমেন্টে ইন্টারন্যাশনাল স্টেজে আপনারা কিভাবে পেয়েছেন। আমার বাবা একটা কথা বলেন যে তখনকার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা এত জমজমাট ছিল, ওই প্লেয়ারদের মাইন্ড সেট আপটা সেরকম ছিল। কিন্তু বুলবুল ভাই, আমরা যে প্রিমিয়ার লিগ দেখেছি বা দেখছি এখন, আমি যদি আপনাকে একটু দৃশ্যপটটা বলি, গেল 4 বছর ধরে পবিত্র মাহে রমজানে প্রিমিয়ার লিগ হয়। কোনো প্লেয়ার রোজা রেখে খেলেন, কোনো প্লেয়ার ম্যাচ ডেতে রোজা রাখেন না, বাট ম্যাচের আগের দিন রোজা রাখেন। পেস বোলাররা টায়ার্ড হয়ে যান, স্পিন বল করেন। ফিল্ডিং সাইড কোনো চ্যালেঞ্জ দিতে পারে না ব্যাটসম্যানদেরকে। সো ব্যাটসম্যানরা 1000 রান করেন, এক সিজনে 900 রান করেন, বাট সেখানে বোলারদের তরফ থেকে আসলে কোনো চ্যালেঞ্জ থাকে না। তারা মূলত আসলে 50 ওভার পার করে দেওয়ার জন্য ফিল্ডিং সাইড ফিল্ডিং করেন। ইভেন এখন যে পরিমাণ ট্রাফিক জ্যাম, বিকেএসপিতে যেতে 3.5 ঘন্টা সময় লাগে, 4টার সময় ঘুম থেকে উঠে, নানা ধরনের ব্যাপার। ম্যাচ অ্যানালাইসিসের চাইতে আমিন বাজারের জ্যাম নিয়ে অ্যানালাইসিস করেন ক্যাপ্টেনরা বেশি, টিম বাসে বসে। সো আলটিমেটলি এই ব্যাপারগুলো, দিস আর ক্রাইসিস বলবো, যেটা আমরা ফেস করছি, এই ব্যাপারগুলো রেকটিফাই করার মানে পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল কিনা আমাদের কাছে? আমি আপনাকে আবার একটা উদাহরণ দিই। আপনি যদি ইংল্যান্ডে যান, ইংল্যান্ডের একটা ছোট্ট গ্রামের ক্রিকেট ক্লাবের যান এবং সেখানে গিয়ে যদি বলেন যে এটা তো এখন 2025 শুরু হলো, আপনি বলবেন যে 2026-এ আপনারা কবে কোথায় কোন ম্যাচ খেলবেন, তাদের ফিক্সার রেডি থাকে। একটা ছোট্ট গ্রামের ক্লাবও যদি জানে যে 2026-এ কি হবে, 25 তো বাদে দিলাম, আমরা তো কখনো আজ পর্যন্ত কোনো ক্যালেন্ডার করতে পারি, ক্যালেন্ডার ফলো করতে পারিনি। আমরা কিন্তু আপনি বলতে পারেন যে আমাদের ফ্যাসিলিটির অভাব। আমাদের তো এখন 7টা বা 8টা টেস্ট ভেন্যু আছে, আমাদের মাঠের অভাব নাই, আমাদের দেশব্যাপী ক্রিকেটের মুখ থুবড়ে পড়ে আছে আজকে বহুদিন ধরে। সো আপনি একটা ক্যালেন্ডার যখন আপনি দাঁড় করাতে না পারবেন বা ওইটা পরিচালনা করতে না পারবেন, তাহলে রমজান মাসে একটা খেলোয়াড় যখন খেলবে, তখন তো তার যে নিউট্রিশন অবশ্যই একটা মহাপবিত্র আমাদের ফরজ জিনিস, আমরাও রোজা রাখার চেষ্টা করতাম খেলার সময়। তবে এটাও ঠিক যে আপনি
আপনার নিউট্রিশন বা আপনার ফিজিক্যাল সাপোর্ট যেটা থাকবে বা আলটিমেটলি এটা আপনার মেন্টাল সাপোর্টও হয়ে দাঁড়ায়। আপনি পারবেন না, আপনি সর্বস্ব দিয়ে পারবেন না, এবং সেই সময়টাই এই খেলাটা হচ্ছে যেটা বাংলাদেশের সব থেকে আকর্ষণীয় একটা লিগ, 50 ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ। তো এটা তো আমাদের চিন্তা করা উচিত ছিল। আমি বলবো যে সম্পূর্ণ এগুলো সম্পূর্ণ ব্যর্থতা, এবং ব্যর্থতা এই জন্য বলবো যে আমরা 25 বছর ধরে খালি টেস্টই খেলছি। তারপরে তো 1971 এর 73-4 থেকে আমরা রেগুলার লিগ ক্রিকেট খেলছি। তারপরে আজ পর্যন্ত যদি আমরা একটা ক্যালেন্ডারই দাঁড় করাতে না পারলাম দেশব্যাপী, যেখানে লক্ষ লক্ষ ক্রিকেটার খেলতে চায়, মানে লক্ষ লক্ষ ক্রিকেটার স্কুলে আছে, লক্ষ লক্ষ ক্রিকেটার ইন্টারমিডিয়েট লেভেলে আছে, এলিট ক্রিকেটার আছে হাজার হাজার, তাদের যদি আমরা এই ফেসিলিটিটা না করতে পারি বা ফেসিলিটেট না করতে পারি, হোয়াটস দ্য পয়েন্ট অফ এই সব অর্গানাইজেশন থাকা? আমরা তো অর্গানাইজেশন গুলো তৈরি করি নট টু জাস্ট টু রিপ্রেজেন্ট বাংলাদেশ। আমাদের তো দেশের ক্রিকেটের মানে কিভাবে ভালো হবে বা কিভাবে সবাই খেলতে পারবে, আমাদের এমন একটা এখন দাঁড়িয়েছে এমন একটা জায়গায় যে বাংলাদেশ ক্রিকেট মানে হচ্ছে বাংলাদেশ জাতীয় দল বা আন্ডার 19 দল বা মেয়েদের জাতীয় দল। দেশের ক্রিকেটটা যে সবার, সেটা আমরা ভুলে গিয়েছিলাম এবং ভুলে গিয়েছি। সো উই নিড টু ব্রিং ব্যাক আওয়ার কালচার। তারপরে আমরা ক্যালেন্ডার নিয়ে কাজ করতে পারবো। সো লেটস থিঙ্ক, টক অ্যাবাউট মোর ক্রিকেট। কোথাও তো ক্রিকেট নিয়ে আলোচনা শুনি না। আমি বিভিন্ন জায়গায় আলোচনা শুনি, ধরেন টাকা নিয়ে আলোচনা, এইটা নিয়ে আলোচনা, ওইটা নিয়ে আলোচনা, বাট কোর ক্রিকেট নিয়ে কোনো আলোচনা হয় না, যার জন্য ক্রিকেটটা হারিয়ে যাচ্ছে বা হারিয়ে গিয়েছে। বুলবুল ভাই, আরেকটা পার্ট নিয়ে আমাদের সবচেয়ে বেশি উপেক্ষিত থাকে কিনা আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে বলবেন। আপনি নিজেও একজন গেম এডুকেটর। আমাদের বাংলাদেশে তো আমরা হারিকেন দিয়ে খুঁজে আসলে গেম এডুকেটর খুঁজে পাই না। মানে আমি ইন্ডিয়াতে যেমন দেবরাজ রাউত মাঝখানে এসেছিলেন বাংলাদেশে, তিনি একটা কথা বলেছিলেন যে ন্যাশনাল টিমের কোচিং প্যানেলের সঙ্গে একটা পিরামিড স্টাইলে তাদের স্টেট লেভেলের কোচিং প্যানেল জড়িত। সো স্টেট লেভেলের কোচিং প্যানেল জানে ন্যাশনাল টিমের ডিমান্ডটা কি, তো তারা সেই পিরামিডের মাধ্যমে তারা দে আর ভেরি মাচ ওয়েল কানেক্টেড, এবং তাদের গেম এডুকেটর আছেন পুরো দেশব্যাপী সেই ক্রিকেট কোচিংটাকে ছড়িয়ে দেওয়ার জায়গাটা। এটা কি খুব কঠিন কিছু বুলবুল ভাই? আমি আসলে জিনিসগুলো একটু কম বুঝি, এই জন্য জিজ্ঞেস করছি যে মানে গেম এডুকেটর তৈরি হওয়াটা বা এই নলেজটাকে স্প্রেড আপ করাটা, ইজ ইট ভেরি ডিফিকাল্ট? হ্যাঁ, একবারে সহজ কাজ যেটা আমাদের দেশে যে কাজগুলো করিনি, এক নম্বরে হচ্ছে যে দেশব্যাপী ক্রিকেটটা ছড়িয়ে দেয়নি। দেশব্যাপী ক্রিকেটটা ছড়িয়ে দেয়নি এই জন্য আমার এখনো বাংলাদেশের ক্রিকেট হচ্ছে মিরপুর কেন্দ্রিক। আমরা বরিশালের টিম করি, আমরা মিরপুর থেকে, সিলেটের টিম করি মিরপুর থেকে। আমরা এখনো এক রিজিওনাল ক্রিকেট সেন্টার, যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম আইসিসি কে 2000 সালে যখন টেস্ট স্ট্যাটাস পাই, যে আমাদের দেশে আমাদের রিজিওনাল সেন্টার গুলো হবে। আজ পর্যন্ত কিন্তু এখনো এই ক্রিকেট বোর্ডে এমনও লোক আছে 25 বছর ধরে ক্রিকেট বোর্ডে আছে, তারা খালি সুবিধাই নিয়ে যাচ্ছে, বা সুবিধার তাদের যে অ্যাকচুয়াল ডেলিভারি করার কথা তারা করেনি। সো বাদ দিলাম, সেটা হয়তো আমাদের এই দেশব্যাপী যে রিজিওনাল সেন্টার গুলো বা ক্রিকেট সেন্টার গুলো হওয়ার কথা ছিল সেটা হয়নি, বা এটা একটা অন্যতম কারণ। আর আপনি যে কথাটা বললেন সেটা কিন্তু একটা দেশের ক্রিকেটের জন্য একটা সিম্পল হাই পারফরমেন্স গভর্নেন্স থাকা উচিত। গভর্নেন্সটা বলছি এই জন্য যে আমাদের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, যে রিজিওনাল ক্রিকেট বোর্ড যদি থাকতো আমাদের, তাদের যে সিইও বলেন, তাদের যে অপারেশনাল লোকগুলো আছে, বা ক্রিকেট ডিপার্টমেন্টটা একটা ইন্টিগ্রেটেড সার্ভিস হওয়া উচিত ছিল। ক্রিকেটের যে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট, আপনি ক্রিকেট হাই পারফরমেন্স ডিপার্টমেন্ট, ক্রিকেটের গ্রাউন্ডস অ্যান্ড ফেসিলিটি ডিপার্টমেন্ট, ক্রিকেট এডুকেশন ডিপার্টমেন্ট, এই ক্রিকেট ডিপার্টমেন্টটা যারা আছে সেটা একসাথে কোথাও কোনোদিন কাজ করেনি। এইটা যদি না কাজ করে একসাথে, তাহলে আপনি কিভাবে জানবেন যে আপনি কিভাবে গভর্নেন্স রেডি করবেন? আপনি যে বললেন যে অন্যান্য দেশের কথা, যে তাদের একটা পিরামিড সাপোর্ট স্টাফ আছে, তো এটা তো একেবারে সিম্পল ব্যাপার। সিম্পল ব্যাপার এই জন্য বলছি যে আপনার যে যারা ক্রিকেট কমিটিতে আছে তারা জানবে যে আমার ন্যাশনাল টিম বা আমার হাই পারফরমেন্স টিম বা আমার টিমটা কি ট্রেনিং করছে প্রতিদিন, তার কি ফেসিলিটি থাকা উচিত। তারা প্রত্যেক 15 দিন পর তারা বসবে, প্রত্যেক 3 মাস পর এই ক্রিকেট ডিপার্টমেন্ট ডাইরেক্ট রিপোর্ট করবে বোর্ডের সর্বোচ্চ যারা কাজ করছে তাদেরকে। সো এই যে ইন্টিগ্রেটেড সার্ভিস, সেটাই তো আমরা এখনো দাঁড় করাতে পারিনি, বাট আমি জানিও না হয়তো, বা জানার চেষ্টাও করিনি কখনো, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি। তো রিজিওনাল সেন্টার গুলো আমরা দাঁড় করতে পারিনি, আমাদের ক্রিকেটের যে গভর্নেন্স দাঁড় করতে পারিনি, হাই পারফরমেন্স গভর্নেন্স দাঁড় করতে পারিনি। এভাবে যদি চলতে থাকে না, আমরা কিন্তু ক্রিকেট কিন্তু উই আর গোয়িং ব্যাকওয়ার্ড। কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে অন্যান্য দেশ, আফগানিস্তান কিন্তু সিম্পল ক্রিকেট খেলে,
আপনি আফগানিস্তানের কথা বলেন, ইভেন আয়ারল্যান্ডের কথা বলেন, এটা কিন্তু সিম্পল ক্রিকেট খেলা, এবং সিম্পল ক্রিকেট খেলতে হলে কিন্তু আপনাকে অপটিমাম লেভেলের ক্রিকেটটা জানতে হবে, তারপর আপনি সিম্পল ক্রিকেট খেলতে পারবেন। আমরা উই আর নো ওয়্যার অ্যাকচুয়ালি। আপনি দেখেন যখন আমাদের মোস্ট সিনিয়র প্লেয়ার এখন মুশফিক বা মাহমুদুল্লাহ, আমরা তাদের উপরে এখনো ডিপেন্ড করে থাকি। আমাদের সৌম্য সরকার বা আমাদের আরো কিছু খেলোয়াড়কে আমরা যে পরিমাণ সুযোগ দিয়েছি, আমরা পৃথিবীতে এইরকম সুযোগ কাউকে হয়নি। ইট ইজ হ্যাপেনিং বিকজ আমাদের ল্যাক অফ কোয়ালিটি প্লেয়ার্স এর অভাব, এবং কোয়ালিটি প্লেয়ার তখনই বের হয়ে আসবে যখন আপনি যে বললেন যে একটা রিজিওনাল সাপোর্ট সিস্টেম বা একটা সেন্ট্রাল সাপোর্ট সিস্টেম থাকবে। আমরা হায়ার করে আনি একটা অ্যানালিস্ট, আমরা হায়ার করে আনি একটা ট্রেনার, একটা হায়ার করে আনি একটা কোচ। আর আমার তো মনে হয় যে বাংলাদেশ এই গত 15-20 বছরে যে পরিমাণ কোচ এবং সাপোর্ট স্টাফ হায়ার করেছে, আমার মনে হয় পৃথিবীর আর কোনো দল মানে 50 বছরেও হায়ার করেনি। সো ভেরি স্যাড, আমরা যে কাজটা করি সেটা সহজ কাজটা করি। সহজ কাজটা হচ্ছে যে একটা প্লেয়ারকে বাদ দিয়ে দেই, একটা ক্যাপ্টেনকে বাদ দিয়ে দিই, একটা কোচকে বাদ দিয়ে দিই, একটা ব্যাটিং কোচকে বাদ দিয়ে দিই। সো বাদ দেওয়াটা হচ্ছে সব থেকে সহজ কাজ, এবং একটা নতুন লোক নিয়ে আসি, সেই কাজটাই আমরা করে যাচ্ছি। কামিং ব্যাক টু ইউর পয়েন্ট, আওয়ার ওভারঅল হাই পারফরমেন্স গভর্নেন্স বলেন, আমাদের ক্রিকেটে যে ইন্টিগ্রেটেড সার্ভিস একসাথে যে ফায়ার করা, কিছুই হচ্ছে না। আমাদের মনে হয় এখন এই হাই টাইম আমাদের বসে এগুলো ফিক্স করা উচিত। বুলবুল ভাই, আমাদের সময়টা আসলে শেষ হয়ে গেছে। আই হোপ এই ব্যাপারে আমরা ইন ডিটেইল অন্য কোনো একটা অনুষ্ঠানে এই চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে আমরা এক্সপেক্ট করবো। আমার মনে হয় যে দেশের মানুষেরও জানা উচিত এই ব্যাপারগুলো, যদি আপনি আমাদেরকে অ্যালাউ করেন, সময় দেন। সময়টা আজকে আপাতত শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি জাস্ট একটা কথা বলছি, এই কাজগুলো আমি আইসিসির জন্য 100 মানে সব দেশেই করছি। সো আই এম রেডি টু হেল্প আওয়ার কান্ট্রি অলসো। বুলবুল ভাই ইজ রেডি টু হেল্প আওয়ার কান্ট্রি। অসংখ্য ধন্যবাদ বুলবুল ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল এক্সপার্ট টেবিল, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।